বিরাট আকাশের ধনু, আকাশের দুই কোণ ছুঁইয়া বাঁকিয়া উঠিয়াছে, মোটা তুলির যেন 7 রঙের 7টি পোঁচ। রঙগুলি সব আলাদা আলাদা, আর কি স্পষ্ট, পিছনের আকাশ হইতে খসিয়া যেন আগাইয়া আসিয়াছে। যত অস্পষ্টতা, যত আবছায়া অনেক পিছনে পড়িয়া রহিয়াছে, দিক উজ্জ্বল করিয়া বাঁকা হইয়া উঠিয়াছে এই রামধনুটায়। কি উজ্জ্বল বর্ণ, কি স্নিগ্ধ আর সামঞ্জস্যপূর্ণ তার রঙের ভাঁজ। কোন কারিগর না জানি এই রঙের ভাঁজ করিয়াছে। চোখে কি ভালো লাগে, কি ঠান্ডা লাগে। কোথায় ছিল এতক্ষণ লুকাইয়া? কোথাও তো ছিল না, এখন কোথা হইতে কেমন করিয়া আসিল? চাঁদ সূরুজের দেশ এটা, তারা নিত্য উঠে নিত্য অস্ত যায়, পশ্চিমে ডুবিয়া ঘুমাইয়া থাকে, আবার সকালে পূবে উদয় হয়। কিন্তু রামধনু থাকে কোথায়? বড় একটা তো দেখা যায় না, অনেক দিন পর পর দেখা যায় একদিন উঠিয়াছে। কতদিন ঘুমায়ে? কুম্ভকর্ণের মতো উঠিবারও তাল বেতাল নাই, ইচ্ছা হইলে একদিন উঠিলেই হইল। কিন্তু কি বড়! বোন ঠিকই বলিয়াছিল তার ছড়াতে, রামের হাতেরই ধনু এটা। যে ধনু অমঞ্জের রাক্ষস, 10 মাথা 20 হাতের রাক্ষস জোর করিয়া সে ধনু তুলিতে গিয়া তারও মুখে রক্ত উঠিয়াছিল। রামায়ণের বইয়ের সে কথা বনমালী শুনিয়াছে সীতার বিবাহের পালাগানে ছুটা কীর্তনিয়ার মুখে। শেষে রাম তাকে হাতে তুলিয়া নেয়। হরধনু না কি একটা বলিয়াছিল, তাই রামের হাতের ধনু। কিন্তু সীতা সে ধনু রোজই বাঁ হাতে তুলিয়া লইয়া ডান হাতে তলাকার জায়গাটুকু লেপিয়া পুছিয়া শুদ্ধ করিয়া দিত। তারপর সীতার বিবাহ হইয়া গেল, রাম তাকে নিয়ে অযোধ্যাতে আসিল। তারপর সীতা আর বাপের বাড়ি ফিরিয়া আসে নাই। না, বোনটাকে দেখিতে যাইতেই হইবে, কতদিন তাকে নেওয়া হয় নাই। কতক্ষণ পরে রামধনু মিলাইয়া গেল আকাশে, কিন্তু রাখিয়া গেল অনন্তর মনে একটা স্থায়ী ছাপ। কোনোদিন দেখে নাই, মায়ের কাছে গল্প শুনিয়াছিল, মানুষের অগম্য এক দ্বীপ চরে এক জাহাজ নোঙর করিয়াছিল। খাইয়া দাইয়া লোকগুলি ঘুমাইয়াছে, অমনি চারিদিক কাঁপাইয়া ধপাস ধপাস শব্দ হইতে লাগিল। আকাশ হইতে পড়িল একটা দেবদৈত্য। এরা ছাড়াও আরো কত কিছু আছে যারা মানুষ নয়, মানুষের মধ্যে, মানুষের বাসের এই দুনিয়ায়, যাদের দেখিতে পাওয়া যায় না। দেবদৈত্য তো ভয়ের জিনিস, কত ভালো জিনিসও আছে তাদের মধ্যে। সকলেই তারা এই আকাশেই থাকে, এই যেমন চন্দ্র, সূর্য, তারা, তাহারাও আকাশেতেই থাকে, নিত্য উঠে নিত্য নামে। দেখিতে দেখিতে চোখে প্রায় পুরানো হইয়া গিয়াছে, কিন্তু এদেরই রহস্যভেদ এখনো করা হয় নাই। অলৌকিক রহস্য ভরা অনন্তর আকাশ ভুবন, আজও তাদেরই একটা অদেখা রহস্যজনক বস্তু তার চোখের সামনে নামিয়া আসিয়াছে, পিছনের অনেক দূরের আকাশ হইতে, অদেখার কোল হইতে একেবারে নিকটে আমিনপুরের জাম গাছটার প্রায় মাথার কাছাকাছি। বনমালীর মন হইতে কল্পনার রামধনু মুছিয়া গেল। কেউ বুঝি নামাইয়া দিল তাকে বাস্তবের মুখে। ছেলেটার গায়ের রং ফর্সা, কিন্তু খড়ি জমিয়া বর্ণলালিত্য নষ্ট করিয়া দিয়াছে। এক চিলতা সাদা মাটা কাপড় কটিতে জড়ানো, আরেক চিলতা কাঁধে, বৃহৎ পরিমাণ একখানা কুশাসন ডান হাতের মুঠায় ধরা। নৌকা গড়িবার সময় তক্তায় তক্তায় জোড়া দেয় যে 2 মুখ সরু চ্যাপ্টা লোহা দিয়া, তারই একটা 2 মুখ এক করিয়া কাপাস সুতায় গলায় ঝুলানো। পিতামাতা মারা যাওয়ার পর মাসাবধি ভবিষ্য করার সন্তানের এই সমস্ত প্রতীক। বনমালী দরদি হইয়া বলে, তোর নাম কি রে? অনন্ত। অনন্ত কি? যুগী না পাটনি না সাউ না পোদ্দার? অনন্ত এ প্রশ্নের কোনো উত্তর দিতে পারিল না। তোর বাপ মরছে না মা মরছে? মা। কোন হাটি বাড়ি তোর? আঙুল দিয়া মালো পাড়া দেখাইয়া দিল। যাতে তুই মালো, আমরার স্বজাতি? অনন্ত ভালো করিয়া কথাটা বুঝিল না, আবছা ভাবে বুঝিল তার মাসির মতো এও তারই একটা কেউ হইবে। তা না হইলে এত কথা জিজ্ঞাসা করিতেছে কেন? তোর বাড়িত লয়া যাইবি আমারে? গলার ধরার সুতাটা দাঁতে কামড়াইতে কামড়াইতে ঘাড় কাত করিয়া অনন্ত জানাইল, হ্যাঁ নিয়া যাইব। বাজার জমছে, চল তোরে লইয়া বাজারটা একবার ঘুরে দেখি। বাজারের তখন পরিপূর্ণ অবস্থা। কাদিরের দোকানের চারিপাশে অনেক আলুর দোকান বসিয়াছে,
গনিয়া শেষ করা যায় না। ক্রেতাও ঘুরিতেছে অগণন, হাতে খালি বস্তা লইয়া তাহারা দরদস্তুর করিতেছে, আর কিনিয়া বস্তাবন্দি আলু মাথায় তুলিয়া ভিড় ঠেলিয়া বাজারের বাহির হইতেছে। এক টানা একটা কলরব শুরু হইয়া গিয়াছে। কাছের মানুষকে কথা বলিতে হইলেও জোর গলায় বলিতে হয়, কানের কাছে মুখ নিয়া। কাদির বড় এক পাইকার পাইয়াছে। খুচরা বিক্রিতে ঝামেলা। অবশ্য দর 2-4 পয়সা করিয়া মনেতে বেশি পাওয়া যায়, কিন্তু মনামনি হিসেবের বিক্রি তার চাইতে অনেক ভালো। আগে ভাগে শেষ করিয়া উঠিয়া পড়া যায়। বয়স্কদের ভিড়ে আর ঠেলাঠেলিতে তিষ্ঠিতে না পারিয়া অনন্তর সঙ্গীরা হাট ঘন হইয়া জমার মুখেই সরিয়া পড়িয়াছে। অনন্ত চাহিয়া দেখে সচল চঞ্চল এক জনসমুদ্রের মধ্যে সে একা। বালক অনন্তর ইচ্ছা করে বনমালীর একখানা হাত ধরিতে। কাদির শক্ত হাতে দাঁড়িপাল্লা তুলিয়া ধরিল। একদিকে চাপাইল 10 সেরি বাটখারা, আরেকদিকে ডুবাইয়া তুলিল আলু, আর মুখে তুলিল কারবারিদের একটা হিসাবের গত। আয় লাভেরে 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 লাভে, আয় লাভে, আয় দুয়েরে 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 দুয়ে, আয় দুয়ে, আয় তিনেরে তিনেরে তিনে তিনে, আয় তিনে। বেচা বিক্রি চুকাইয়া কাদির বলিল, বাবা বনমালী, যাইও এবার বিরামপুরে। কাদির মিয়ার নাম জেগাইলে হালের গরুতে অব্দি বাড়িতে নাইয়া দিব, যাইও। গুণ টানা নৌকার মতো বনমালী অনন্তর হাত ধরিয়া টানিয়া নিয়া চলিয়াছে। এই বাজারের ভিতর দিয়া অনন্ত রোজ 2-4 বার করিয়া হাঁটে, কিন্তু ভরা হাটের বেলা সে কোনোদিন এখানে ঢোকে নাই। আজ দেখিয়া মুগ্ধ হইয়া গেল। এক জায়গায় বসিয়াছে পানের দোকান, দোকানের পর দোকান। বড় বড় পান গোছায় গোছায় ডালার উপর সাজানো। কাছে একটা হাঁড়িতে জল। দোকানিরা বারবার হাত ডুবাইয়া জল পানের উপর ছিটাইয়া দিতেছে, আর যত বেচিতেছে পয়সা সেই হাঁড়িটার ভেতর ডুবাইয়া রাখিতেছে। বনমালী খুব বড় দেখিয়া এক বিড়া পান কিনাইয়া অনন্তর হাতে দিল। হাতে লইয়া অনন্তর চোখ জলে ভরিয়া আসিতে থাকে। বনমালীকে বুক খুলিয়া শুনাইতে চায়, হাটের দিন দুপুরের আগে এই দোকানিটা নৌকা হইতে পান তুলিয়া ভাঁজ করিতে বসে। একখানা চৌকির উপর বসিয়া পানের গোছা হাতে করিয়া তার মধ্য হইতে পচা পচা পানগুলি ফেলিয়া দেয়। সঙ্গীদের লইয়া সে কতদিন এই ছেঁড়া কোড়া পচা পানগুলি কুড়াইয়া নিয়াছে। মা কোনোদিন পয়সা দিয়া পান কিনিয়া খাইতে পারে নাই। তার হাতের কুড়ানো পচা পান খাইয়া মা কত খুশি হইয়াছে। একদিন অনন্ত তিতাস হইতে সেই লোকটাকে এক হাঁড়ি জল তুলিয়া দিয়াছিল। দোকানি সেদিন পচা পান তো দিলই, সামান্য একটু দাগি হইয়াছে, একটু ছিঁড়িয়া ভালো পানের সঙ্গে মিশাইয়া দিলে কেহ ধরিতে পারে না এমন পানও তার দিকে ছুঁড়িয়া ফেলিয়াছে। সেও অভ্যাস বসে ধরিয়াছে, কিন্তু তখন আর তাহার মা নাই। এরকম ভালো পান ফেলিয়া দিবার কিছুদিন আগেই একদিন মা মরিয়া গেল। মাসি পান বড় একটা খায় না, দিলেও খুশি হয় না, না দিলেও রাগ করে না। মাসির মা খায়, দিলে খুশি হয় না, না দিলে মারে। কিন্তু এ সকল কথা এ লোকটাকে কি বলা যায়? মোটে একদিনের দেখা, আর দোকানিটা নিশ্চয়ই আমাকে মনে রাখিয়াছে। তার পাশে কত ঘুরিয়াছি হাত পচা পানের জন্য, মনে কি আর রাখে নাই? সবসময় তো মনে ভাবিয়াছে এ ছেলেটা খালি হাত পচা পানই নিবে, ফেলিয়া দেওয়া পান কোনোদিন পয়সা দিয়া কিনিতে পারিবে না। আজ সে দেখুক তার ডালার সবচাইতে দামি পানের বড় একটা গোছা তার হাতে, পয়সা দিয়া কেনা। সুপারির গলি হইতে বনমালী কিছু কাটা সুপারিও কিনিল। আরেক জায়গাতে কতগুলি গেঞ্জির দোকান। মলাটের বাক্স খুলিয়া মাটির উপর বিছানো চটে সাজানো রইয়াছে। বুকে ফুল কাটা একটা গেঞ্জি কিনিল বনমালী। গলা হইতে বুক পর্যন্ত বোতামের এলাকায় লম্বা একটা সবুজ সুতা, তাতে ফুল ধরিয়াছে। এতক্ষণ খালি গা ছিল, এবার নতুন গেঞ্জিতে বনমালীকে রাজপুত্রের মতো মানাইয়াছে বলিয়া অনন্ত মনে মনে আন্দাজ করিল। লতাটাও কত সুন্দর। আরো সুন্দর বাজারের এদিকটা। মাঝখানে পায়ে চলার জায়গা খালি রাখিয়া দুই পাশে তারা পসরা সাজাইয়াছে। চলিত কথায় ইহাদিগকে বেদে বলে, কিন্তু সাপুড়ে নয়। অত্যন্ত লোভনীয় তাদের দোকানগুলি। একধারে অনেকগুলি কোমরের তাগা পোষমানা সাপের মতো শোয়াইয়া রাখাইয়াছে, কত কালো আর কত হলদে লালে মিশানো। মাথায় একটা জগজগার টোপর। একদিকে এলাইয়া রাখিয়াছে কতগুলি আরশি, একদিকে নানা রঙের
ও নানা আকারের সাবান, আরেকখানে পুঁতির মালা, রেশমি ও কাঁচের চুড়ি, আরো অনেক কিছু। এক একটা দোকানে এত সামগ্রী। বনমালী পাশে বসিয়া দুই তিনটা সাবানের গন্ধ শুঁকিয়া বলিল, জলে ভাসা সাবান আছে? আছে শুনিয়া গন্ধ শুকিয়া দর করিয়া রাখিয়া গেল। কাঁচের চুড়ির ভিতর 3 আঙুল ঢুকাইয়া মাপ আন্দাজ করিল, তারপর রাখিয়া দিল। কিনিল না, কিনিল খালি কয়েকটা বঁড়শি। এক কোণে কতকগুলি বাল্য শিক্ষা নবধারাপাত বই। অনন্ত পিত্তবসারে বসিয়া পাতা উল্টাইতে শুরু করিয়া দিল। দুইটা গরু নিয়া এক কৃষক চাষ করিতেছে ছবিটাতে চোখ পড়িতে না পড়িতে দোকানি ঝংকার দিয়া উঠিল। অনন্তর আর দেখা হইল না। বনমালী অনন্তর হাত ধরিয়া টানিতে টানিতে ধনঞ্জয়কে বলিল, গাঁয়ের নাপিতে চুল ছাটে না, যেমন কচু কাটে, আর হাটের নাপিতে চুল কাটে না, যেমন রান্দা দিয়া পালিশ করে। নামে গিয়া থাইক্য, চুল কাটাইতে গেলাম। নাপিতের উঁচু ভিটাখানিতে গিয়া দেখা গেল কতক কতক নাপিতের হাতের কাঁচি চিরুনির উপর দিয়া কাচুম কুচুম করিয়া বেদম চলিয়াছে। আবার কতক কতক নাপিত খুর, কাঁচি, চিরুনি এবং নরম লইয়া চুপ করিয়া বসিয়া আছে। মাথায় অগোছালো লম্বা চুল দেখিয়া বনমালীর উদ্দেশ্য তারা বুঝিল। বুঝিয়া নানা জনে নানা দিক হইতে তাহাকে ডাকিতে লাগিল। অনন্তর মাথার চুল বেশ লম্বা হইয়াছে, কিন্তু তাহার গলার ধরা দেখিয়া কেহ আর তাহাকে ডাকিল না। চুল কাটা শেষ করিয়া দেখে বেলা ডুবিয়া গিয়াছে। নাপিত একখানা ছোট আয়না বনমালীর হাতে তুলিয়া দিল, কিন্তু তার ভিতর দিয়া তখন কিছুই দেখা যায় না। অপ্রসন্ন মনে উঠিয়া পড়িল বনমালী। আবার অনন্তকে হাত ধরিয়া বাজার সমুদ্র পার করিয়া ঘাটের কিনারায় আনিল। হাট তখন ভাঙিয়া পড়িতেছে। ধনঞ্জয় এক ছালা গাব, 2টা বাঁশ, সপ্তাহের মতো হলুদ, লঙ্কা, লবণ, জিরা, মরিচ কিনিয়া তৈরি হইয়া আছে। বনমালী মনে মনে বলিল, আজ আর ও পাড়ায় যাইব না, রাত হইয়া গিয়াছে, আরেকদিন আসিলে যাইব। প্রকাশ্যে বলিল, এই পোলা, তুই আমার নামে যাইবি? আমি খালে বিলা জাল লইয়া ঘুরি, মাছ ধরি, মাছ বেশি, নামে রান্ধি, নামেই খাই। 7 দিনে একদিন বাড়িতে যাই। যাইবি তুই আমার নামে? অনন্ত ঘাড় কাত করিয়া জানাইল, হ্যাঁ যাইবে। চল তাইলে। অনন্ত নৌকায় উঠিবার জন্য জলে নামিল। আরে না না, অখরি তোরে নেমু না। তোর বাড়ির মানুষদের না জেগাইয়া লিলে তারা মারামারি করতে পারে। অনন্ত ঘাড় দোলাইয়া বলিতে চাহিল, না, কেহ মারামারি করিবে না। না না, তুই বাড়ি যা। অনন্ত জোর করিয়া নৌকার গলুই আঁকড়াইয়া ধরিল। ধনঞ্জয়ের ধমক খাইয়া বনমালী নৌকায় গিয়া উঠিল, কিন্তু ছেলেটার জন্য তার বড় মায়া লাগিল। তাকে বাড়িতে আগাইয়া দিয়া আসা উচিত, এতক্ষণ সঙ্গে করিয়া ঘুরাইয়াছে। ধনঞ্জয় লগি ঠেলিয়া ঠেলা মারলে অনন্তর ছোট্ট 2খানা হাতের বাঁধন ছিন্ন করিয়া গলুই ডান দিকে ঘুরপাক খাইল, এবং দেখিতে দেখিতে নৌকা অন্ধকারের মাঝে কোথায় চলিয়া গেল আর দেখা গেল না। বুক ভরা একটা দীর্ঘশ্বাস মোচন করিয়া অনন্ত ডাঙায় উঠিয়া দাঁড়াইয়া রহিল। চারিদিক অন্ধকার, কিছুই দেখা যায় না, কিন্তু বাড়ির পথ তার চেনা, ভয় ডরেরও কিছু নাই। তবু সে যেন দেহে মনে নিরুৎসাহ হইয়া গিয়াছে। পা যেন তার বাড়ির দিকে চলিতে চায় না। বনমালীর শেষ কথা কয়টি রহিয়া রহিয়া তার কানে বারবার বাজিয়া উঠিতে লাগিল। তুই এখন বাড়ি যা, তোদের পাড়া আমি চিনি, আমার বোন বিয়া দিছি তোদের পাড়াতে, আবার আমি আসব, কোনো ভাবনা করিস না তুই, আবার আমি আসব। তুমি বলিয়াছিলে আবার আসিবে, কিন্তু কখন আসিবে? আমার যে আর বাড়িতে যাইতে পা চলিতেছে না, কখন তুমি আসিবে? ভাবিতে ভাবিতে অনন্ত বাড়ির উঠানে পা দিল। একটা পরিচিত গলার আওয়াজের আশঙ্কা সে করিতেছিল। শীঘ্রই সেটি শোনা গেল। তেলে মরা বাতির মতো নিমঝিম করে, মরেও না। আজ তো নিখোঁজ দেখা মনে করছিলাম বুঝি পেরেতে ধরছে, এখন দেখি চান্দের ছটার মতো হাজির। মনে লয় পুরা কাঠ মাথায় মাইরা খেদাই দিই, পুরার মুখী মাইয়া আমার কাল করছে। সুবলার বউ বাসন্তী একটু আগে নদীর পার হইতে খুঁজিয়া আসিয়া কাজে হাত দিয়াছিল, কিন্তু হাতে কাজ উঠিতেছিল না। দৌড়াইয়া আসিয়া বলিল, কি কও গো মা তুমি? মা মরা, হাতে আগুন, মুখে হবিষ, তুমি কি সকল কথা কও? শত্রুরও তো এমন কথা কয় না।
সত্তর সত্তর, এটা আমার সত্তর, এখনই মরুক, সুবচনের পূজা করুন। শুভ্রার বউ এবার রণচণ্ডী হইয়া উঠিল। এটা মরবো কোন দুঃখে, তার আগে আমি মরি, আমি ঘরের বাইর হই। মা হঠাৎ নরম হইয়া বলিল, এখন আর কিছু করলাম না, দিনু খাদাইয়া একদিন চালাকার পিঠে মাইরা। মাসি শুইয়া শুইয়া অনন্তকে আজ কতগুলি নতুন কথা শুনাইল। মা যদি মরিয়া যায় তবে সে মা আর মা থাকে না, সত্তর হইয়া যায়। মরিয়া যেখানে চলিয়া গিয়াছে ছেলেকে সেইখানে লইয়া যাইবার জন্য সব সময় তার লক্ষ্য থাকে। অন্তত শ্রাদ্ধ শান্তি না হওয়া পর্যন্ত 1 মাস তো খুব ভয় ভয় কাটাইতে হয়। তার আত্মা তখন ছেলের চারিপাশে ঘুরে আয়া বেড়ায় কিনা। একা পাইলে কিংবা আঁধারে, কি বট বা হিজল গাছের তলায় পাইলে কিংবা নদীর ধারে পাইলে, কাছে কেউ না থাকিলে লইয়া যায়, নিয়া মারিয়া ফেলে। সেই রাত্রিতে অনন্ত মাকে স্বপ্ন দেখিল। মা কতগুলি ছিঁড়া কাঁথায় জড়াইয়া কোথা হইতে আসিয়া খালের পাড়ে হুমড়ি খাইয়া পড়িয়াছে। অনন্তকে যে লইয়া যাইবার জন্য আসিয়াছে তাহাতে সন্দেহ নাই, কিন্তু কই মারিয়া ফেলিবার মতো জিঘাংসা ক্রোধ কিছুই তো তার মধ্যে নাই। মা চাহিয়া আছে তার মুখের পানে বড় করুণ চোখে। বেদনায় কি মলিন মার মুখখানা। হ্যাঁ, মা নিয়া যাইতে চায়, কিন্তু মারিয়া ফেলিবার জন্য নহে, কাছে কাছে রাখিবার জন্য। মার জন্য বড় করুণা জাগিল অনন্তর মনে। ভবিষ্য সাজাইতে সাজাইতে অনেক বেলা হইয়া যায়। কচি ছেলে ক্ষুধায় আরো নেতাইয়া পড়ে। শুভ্রার বউ সবই বুঝে, কিন্তু কিছু করিবার নাই তার। বিধবা সে, বাপের সংসারে গলগ্রহ হইয়া আছে, তার উপর রক্তমাংসের সম্পর্কের লেশ নাই এমন একটা মা মরা হবিষ্যের ছেলেকে আনিয়া ঝঞ্ঝাট পোহাইতেছে। শুধু কি নিজে ভুগিতেছে, বাপ মাকেও ভোগাইতেছে। তার বাপ রাতে জাল বাইশ করিয়া সকালে বাড়ি আসে, 1 ঝাঁকা মাছ আনে, কুটিয়া কুটিয়া কতক জালের তলায় রোদে দিতে হয়, কতক ধুইয়া হাঁড়িতে চাপাইতে হয়। মা কেবল হুকুম চালাইয়া খালাস। এত সব করিয়া বাপকে খাওয়াইলে তবে বাপ ঠান্ডা হয়। তারপর তার পয়সায় তারই হাতে বাজার হইতে কিছু আলো চাল আর 2-1টা কলা আনাইতে পারা যায়। সে চাল দিয়া শুভ্রার বউ মালসায় জাউ রাঁধিয়া দেয়। কলার খোল কাটিয়া 7খানা ডোঙা বানায়, তাতে জাউ আর কলা দিয়া তুলসী তলায় সারি সারি সাজায়। অনন্ত স্নান করিয়া আসিয়া তাতে জল দেয়। সরিয়া পড়িলে কাকেরা আসিয়া উহা ভক্ষণ করে। যেদিন কাক আসে না সেদিন অনন্ত ডোঙা হাতে করিয়া আ আ আ করিয়া ডাকিয়া বেড়ায়। তারা বলিয়াছে মা নাকি কাকের রূপ ধরিয়া আসিয়া অনন্তর দেওয়া জাউ কলা খাইয়া যায়। অনন্ত যাহা কিছু শোনে কিছুই অবিশ্বাস করে না। যে কাকগুলি খাইতে আসে এক দৃষ্টে তাদের দিকে তাকিয়া চাহিয়া চাহিয়া দেখে এর মধ্যে কোনটা তার মা হইতে পারে। এখন আর মানুষ নয় বলিয়া কথা বলিতে পারে না, কিন্তু খাইতে খাইতে ঘাড় তুলিয়া চাহিয়া থাকে, বোধহয় ওইটাই তাহার মা। কিন্তু বেশিক্ষণ থাকিতে চায় না, খাওয়া শেষ না করিয়াই এক ফাঁকে উড়িয়া যায়। অনন্তর কথা শুনিয়া ঘাটের নারীদের কেউ হাসিল, কেউ দীর্ঘ নিঃশ্বাস ফেলিল। খোলের ডোঙাগুলি পরিষ্কার করিয়া ধুইয়া সেগুলি হাতে লইয়াই সে ডুব দিয়া স্নান করিল। তারপর মাটির একটি ছোট্ট ঘড়াতে জল ভরিয়া যাইতে উদ্যত হইল। একজন স্ত্রীলোক তাহাকে ডাকিয়া ফিরাইল, বলিল, তাহলে তোর মা খাওয়া হইয়া যায়? হ। খাওয়া শেষ না কইরাই উড়া যায়? হ। খাইয়া যায় না কেন? আছে, আমি তার লাগে কথা কইতে যাই, এই ডরে বেশিক্ষণ থাকে না। যারা মইরা যায় তারা তো জীবন্ত মানুষের সঙ্গে কথা কইতে পারে না, তার লাগি মানুষের কথা শুনতেও চায় না, মনে মনে বুঝা চইলা যায়। অনন্ত মমতায় বিগলিত হইয়া পড়ে। মা যখন বাঁচিয়া ছিল অনন্ত সব সময় মার জন্য গর্ব অনুভব করিয়াছে। মার তুলনায় নিজেকে ভাবিয়াছে অকিঞ্চিতকর। মা মরিয়া গিয়া লোকের কাছে যেন অনন্তর মাথা হেঁট করিয়া দিয়া গিয়াছে। এমন মার ছায়ায় ছায়ায় থাকিতে পারিলে অনন্ত যেন অনেক কিছু অসাধ্য সাধন করিতে পারিত। এখন মা নাই, তার যে আর কিছুই নাই। লোকের কাছে এখন তার দাম কানা করিও না। সে এখন মরিয়া গেলে কারো কিছু হইবে না, কেউ তার কথা মুখেও আনিবে না। কিন্তু মা 1 মাস হইতে চলিল মরিয়াছে, এখনো তার কথা কেউ ভুলিতে পারে? ঘাটে জমিলে মেয়েরা তার মার কথা আলোচনা করে, দুঃখ করে, দীর্ঘ নিঃশ্বাস ফেলে। বিশেষ করিয়া অনন্তকে দেখিলে তারা তখনই তার মার কথা শুরু করিয়া দেয়। মার প্রতি কৃতজ্ঞতায় অনন্তর বুক ভরিয়া ওঠে।
ঘাটে আসিয়া যে বধূটি সকলের চেয়ে বেশি দেরি করে, বেশি কথা বলে আর কথায় কথায় ছড়া কাটে, দুনিয়ায় তার পরিচয় দিবার উপলক্ষ মাত্র দুইটি। এক, সাধকপুরের বনমালীর বোন বলিয়া, আর দুই, লবচন্দ্রের বউ বলিয়া। তবে এখানে প্রথমোক্ত নামে তার পরিচয় বেশি নাই, শেষোক্ত নামেই সে মালোপাড়ায় অভিহিত। কথার মাঝে মাঝে সুন্দর ছড়া কাটিতে পারে বলিয়া সকল নারীরা তাকে একটু সমীহ করে, সে যেন 10 জনের মাঝে একজন। শ্রাদ্ধের দিন অনেক নারী দেখিতে আসিল, সেও আসিল। নাপিত আসিয়া অনন্তর মস্তক মুন্ডন করিয়া গেল। অনন্ত কতগুলি খড়ের উপর শুইত, সেই খড়গুলি হাতের আধছেঁড়া নিত্যসঙ্গী কুশনখানা, কাঁধের ও কটিদেশের মাঠা কাপড়ের চিলতা দুইখানা সেই নারীর কথা মতো নদী তীরে ঘাটের একটু দূরে কাদায় পুঁতিয়া স্নান করিয়া আসিল। পুরোহিত চাউল ভরা 5টি মালসাতে মন্ত্র পড়িয়া অনন্তর মাতৃসাধ্য সমাধা করত একটা সিঁকি ট্যাকে গুজিয়া চলিয়া গেলে সেই স্ত্রীলোকটি তাড়া দিল, ভাত বাড়ানোর কত দেরি, কোরাডিগা মানুষ ভুকে মরতেছে। শুভ্রার বউ এক হাতে সব কাজ করিয়া উঠিতে দেরি হইল, তবু সে পরিপাটি করিয়া 5টি ব্যঞ্জন রাঁধিল। অনন্ত এক স্থানে বসিয়া পড়িয়াছিল। মাসির মা খেঁকাইয়া উঠিল, নিষ্কর্মা গোসাই, আরে আমার নিষ্কর্মা গোসাই, একটা কলার খোল কাইটা আনতে পারলা না? সেই নারী প্রতিবাদ করিল, চিরদিন গালি দিও মা, আইজের দিন খান সইয়া থাকো, দাও দাও আমি খোল কাইটা আনি। লম্বা একটা খোলে ভাত ব্যঞ্জন সাজাইয়া শুভ্রার বউ বলিল, রাঁড়ি রে শেষ খাওন খাওয়াইয়া লই, আর তো কোনোদিন খাইতে আইব না। খোলের এক কোণে একটু পান সুপারি, একটু তামাক টিকাও দেওয়া হইল। সেই নারী শুভ্রার বউকে বলিল, তোমার সাথে তো কত ভাব আসিল দিদি, তুমি যাইও না, আমি যাই তারে লইয়া। অনন্ত ভাত ব্যঞ্জন ভর্তি খোলটা হাতে করিয়া নদীর পাড়ের দিকে চলিল, সঙ্গে চলিল সেই স্ত্রী লোকটি। সে নির্দেশ দিল, না জল না শুকনা, এমন জায়গাত রাইখা পাশ ফিরা আইয়া পর, আর পিছের দিকে চাইস না। অনন্ত জন্মের মতো মাকে শেষ খাবার দিয়া স্ত্রীলোকটির পিছু পিছু বাড়ি চলিয়া আসিল। লোকে তেপথা পথে রোগীকে স্নান করায়, ফুল দিয়া রাখে, যে পা দিবে সেই মরিবে। এ আপদ একদিন কেন সেই পথ দিয়া আসে না? ভবিষ্যের সময় একবার করিয়া খাইতো, এখন খায় 3 বার করিয়া। কোথায় তো আসে এত খাওয়া? বুড়ির এই কথাটা ভাবিবার মতো। বুড়া চিন্তা করে, একা মানুষ সে, 3 পেট চালায়, তার উপরে এই অবাঞ্ছিত পোষ্য, কিন্তু কি করা যায়? একদিন বুড়ি প্রস্তাব করিল, ছড়াদ্য শান্তি হইয়া গেছে, এখন কানে ধৈরা নিয়া জাল্লার নামে তুল। বুড়া ইন্ধন যোগাইল, জকচারের দহরের গহীন পানিত একদিন কানে ধৈরা তুলা দিবু ছাইরা, আপদ যাইব। নদীর উপর নৌকাতে ভাসিয়া মাছ ধরার আনন্দ অনন্তর মনে দমকা হাওয়ার মতো একটা দোলা জাগাইয়া দিল, কিন্তু বুড়া বুড়ির কথার ধরন দেখিয়া উহা উবাইয়া গেল। তাহা সত্ত্বেও একদিন সন্ধ্যাবেলা জাল কাঁধে লইয়া বুড়া যখন হুকুম করিল, এই অনন্ত, হুক্কা সোঙা হাতে নে, আজ তোরে লইয়া জালে যামু। অনন্ত তখন বিদ্যুতের বেগে আদিষ্ট দ্রব্যগুলি হাতে লইয়া পরম বাতিতের মতো আদেশকারীর পাছে পাছে চলিল। মাসি দৌড়াইয়া আসিয়া বাধা দিল। বাপ তার অত্যন্ত রাগী মানুষ, রাগ হইয়া যখন মারিতে আরম্ভ করিবে, একা নৌকায় অনন্তকে তখন বাঁচাইবে কে? হাতের আগুন নিপতে না নিপতে তুমি তারে জালে নিও না বাবা, ছোট মানুষ, জলে পইরা মরে না সাপে খাইয়া মরে কে কইব? এখন তারে নিও না, আর একটু বড় হইলে নিও। মাসির কথায় অনন্ত অপ্রসন্ন মুখে নিরস্ত হইল, এবং বুড়া বুড়ি নিরস্ত হইল আরো অপ্রসন্ন মুখে, ভবিষ্যতের এক প্রবল ঝড়ের আভাস দিয়া।